আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো দেখো, ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময়ও দেওয়া থাকে কোনো কোনো স্কুলে। ওকে, তো চলো আমরা এই কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নিই। এবং এই প্রশ্নোত্তরের যদি পিডিএফগুলো তোমরা পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটাকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে। চাইলে তোমরা পিডিএফ ফাইলগুলো নিতে পারো সেখান থেকে, সেখানে ভিডিওগুলোও কিন্তু দেওয়া থাকবে। তো দেখো, এখানে 1 নম্বর দাগে প্রশ্ন বলা হচ্ছে কি, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 10 = 10। স্কয়ার দাগে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। এখানে অপশান রয়েছে রুসো, মন্তেস্কো, ভলতেয়ার না অ্যাডাম স্মিথ। তো ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, উত্তর হবে অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন হচ্ছে, স্টেটস জেনারেল এর অধিবেশন ডাকা হয় 95 বছর পর, 100 বছর পর, 125 বছর পর, 175 বছর পর। এখানে সঠিক উত্তর হবে 175 বছর পর। এরপর লেতর দ্য ক্যাসে, এটা হলো অধিকারপত্র, গ্রেপ্তারি পরোয়ানা, ফ্রান্সের জাতীয় ব্যাগ, গির্জার নির্দেশনামা। উত্তর হবে গ্রেপ্তারি পরোয়ানা। ঠিক আছে, লেতর দ্য ক্যাসে এটা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা একটি। টাইথ ছিল ভূমিকর, লবণকর, ধর্মকর না মদের উপর কর। তো টাইথ এটা হচ্ছে একটি ধর্মকর। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1793 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি গিলোটিনে হত্যা করা হয়। দাঁতকে, রোবসপিয়ারকে, লিও পোল্ডকে না ষোড়শ-লুইকে। উত্তর লিখবে ষোড়শ-লুইকে। এরপর নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট হিসাবে ঘোষণা করেন 1800 খ্রিস্টাব্দে, 1805 খ্রিস্টাব্দে, 1804 খ্রিস্টাব্দে, 1802 খ্রিস্টাব্দে। উত্তরটা এখানে লিখবে 1804 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন হচ্ছে, নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান 1799 খ্রিস্টাব্দে, 1798 খ্রিস্টাব্দে, 1800 খ্রিস্টাব্দে, 1853 খ্রিস্টাব্দে। উত্তর হচ্ছে 1799 খ্রিস্টাব্দে উত্তরটা হবে। এরপর কোড নেপোলিয়ন এ মোট ধারা ছিল 95টি, 8টি, 287টি, 2287টি। তো কোড নেপোলিয়ন এ ধারা ছিল, টোটাল ধারা ছিল 2287টি। এরপর হচ্ছে সিজালপাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হয় 1801 খ্রিস্টাব্দে, 1803 খ্রিস্টাব্দে, 1802 খ্রিস্টাব্দে, 1805 খ্রিস্টাব্দে। এখানে উত্তর লিখবে 1805 খ্রিস্টাব্দে। ওয়াটারলুর যুদ্ধের পর নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাচনে পাঠানো হয়? কর্সিকা, এলবা, সেন্ট হেলেনা না সাইপ্রাস। উত্তর এখানে লিখবে সেন্ট হেলেনা। এরপর 2 নম্বর দেখে অতি সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে এখানে, যে কোনো 6টি, 1 × 6 = 6। করভি কি? উত্তর লিখবে বিপ্লব পূর্ব ফ্রান্সে বিনা বেতনে বেগার শ্রমকে বলা হতো করভি। ঠিক আছে, বেকার খাটাকে বলা হতো কি করভি। এরপর হচ্ছে অ্যাসাইনেট কি? তো সংবিধান সভা ফ্রান্সের গির্জার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ওই সম্পত্তির সমমূল্যের ভিত্তিতে যে কাগজি মুদ্রার প্রচলন করেন তা অ্যাসাইনেট নামে পরিচিত। এরপর এমিগ্রি কাদের বলা হতো? তো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের যে সকল যাজক অভিজাত সম্প্রদায়ের লোকজন নিরাপত্তার কারণে বিদেশে চলে গিয়েছিল এবং বিপ্লবের পরবর্তী সময়ে আবার দেশে ফিরে এসেছিলেন, তারাই এমিগ্রি নামে পরিচিত। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? তো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হচ্ছেন মন্তেস্কু। কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন? তো 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন। নীল নদের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে নীল নদের যুদ্ধ হয়েছিল। বার্লিন ডিক্রি কি? 1806 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যে হুকুমনামা জারি করে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের ঘোষণা করেন, তা বার্লিন ডিক্রি নামে পরিচিত। এরপর হচ্ছে দেখো, লিপজিগের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1813 খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধ হয়। পরের প্রশ্ন হচ্ছে 2-3টি বাক্যে উত্তর লিখতে হবে, 2টি বা 3টি বাক্যে, যে কোনো 4টি। প্রশ্নের মান 2 নম্বর করে, 4 2 8 নম্বর দেওয়া আছে। টেনিস কোর্টের শপথ কি? তো ফরাসির জাতীয় সভার তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা 1799 খ্রিস্টাব্দের 30 জুন আইনসভায় প্রবেশ করতে গিয়ে দেখেন যে সভাকক্ষ বন্ধ রয়েছে। এরপর ক্ষুব্ধ সদস্যরা মিরাবো ও আবেসিয়াসের নেতৃত্বে নিকটবর্তী টেনিস খেলার মাঠে জড়ো হয়ে শপথ গ্রহণ করেন যে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা না করা পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এই ঘটনা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। পরের দেখা হচ্ছে ব্র্যান্সউইক ঘোষণা কি? তো প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডারিক উইলিয়াম ষোড়শ-লুইকে সাহায্য করতে বদ্ধপরিকর ছিলেন। ফ্রান্স যখন অগ্নিগর্ভ, তখন রাজার নির্দেশে অস্ট্রিয়া ও প্রাশিয়ার যৌথ সেনাধ্যক্ষ ডিউক অফ ব্রান্সউইক এক ঘোষণাপত্রে জানান, ফরাসি রাজপরিবারের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হলে তিনি প্যারিস ধ্বংস করে দেবেন। ফরাসি জাতির প্রতি চরম অপমানজনক এই ঘোষণায় ব্রান্সউইক ঘোষণা নামে পরিচিত। তারপর দেখো, থার্মিদোরীয় প্রতিক্রিয়া কি? তো রোবসপিয়ার সন্ত্রাসের শাসনের দ্বারা ফ্রান্সের ব্যাপক হত্যাকাণ্ড
চালান। এতে আতঙ্কিত হয়ে জ্যাকোবিন দল 1794 সালের 27 এপ্রিল রোবসপিয়ার ও তার অনুগামীদের বন্দী করে গিলোটিনে হত্যা করেন। এই ঘটনা থার্মোদলীয় প্রতিক্রিয়া নামে পরিচিত। শত দিবসের রাজত্ব কি? 1815 খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপের নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন মার্চ মাসে 1815 খ্রিস্টাব্দে। সাধারণ মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান। এরপর তিনি 20 মার্চ থেকে 29 মার্চ 1815 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এই 20 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা শতবর্ষের রাজত্ব নামে পরিচিত। তারপর দেখো ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। তারপর অর্ডার ইন কাউন্সিল কি? 1806 খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি জারি করে ফরাসি সম্রাট নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে তার মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেছিলেন। মহাদেশীয় ব্যবস্থার বিরুদ্ধে ইংল্যান্ডও 1807 খ্রিস্টাব্দে ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বিরুদ্ধে অর্ডার ইন কাউন্সিল নামে পাল্টা একটি অবরোধ ব্যবস্থা জারি করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো 4 নম্বর দেখে 7-8টি বাক্য উত্তর লিখতে হবে, যে কোনো দুটি প্রশ্নের মান 4 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর দেওয়া হচ্ছে। নাম্বার কয়ে বাস্তিল দুর্গের পতনতার গুরুত্ব লেখো। তো বাস্তিল দুর্গের পতনের কারণ দেখো, 1 নম্বর হচ্ছে রাজার পদক্ষেপ। প্রবল চাপে পড়ে ষোড়শ লুই বুর্জোয়াদের দাবি মেনে নিলেও তিনি মন থেকে এই ঘটনা মানতে পারেননি। তিনি প্যারিস ও ভার্সাই এর প্রায় 30,000 সেনা মোতায়েন করেন। এরপর ষোড়শ লুই জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করেন। 2 নম্বর হচ্ছে উন্মত্ত জনতা। নেকারের পদচ্যুতির ফলে প্যারিসের উন্মত্ত জনতা হিংসার পথে পা বাড়ায়। রাস্তায় ব্যারিকেড তৈরি হয়। জনতা অস্ত্রের দোকান ও গির্জাগুলিতে লুণ্ঠন চালায়। 3 নম্বর হচ্ছে প্যারিসের পরিস্থিতি। এই সময় খাদ্যের দাবিতে হাজার হাজার মানুষ গ্রাম থেকে এসে প্যারিসের উত্তেজিত সাধারণ মানুষের সঙ্গে মিলিত হলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। সশস্ত্র জনতা সরকারি দপ্তরগুলিতে আক্রমণ চালিয়ে বহু নথিপত্র পুড়িয়ে দেয়, অস্ত্রাগার লুণ্ঠন করেন। এরপর 7,000 মানুষ 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই কুখ্যাত বাস্তিল দুর্গের রক্ষীদের হত্যা করে দুর্গটি দখল করে এবং বন্দীদের মুক্ত করে দেয়। বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কি? দেখো, 1 নম্বর হচ্ছে রাজার নথি স্বীকার। বাস্তিলের পতনের পর আতঙ্কিত রাজা প্যারিসে এসে বিপ্লবের অর্থাৎ তেরঙ্গা লাল নীল সাদা এই পতাকাকে ফ্রান্সের প্রতীক বলে মেনে নেন। 2 নম্বর হচ্ছে স্বৈরাচারী রাজতন্ত্রে আঘাত। বাস্তিলের পতনে রাজতন্ত্র ও সামন্ততন্ত্রের উপর প্রত্যক্ষ আঘাত আসে। এর ফলে রাজতন্ত্রের প্রতিরোধ ক্ষমতা ভঙ্গুর হয়ে পড়ে। তারপর দেখো ক্ষয়ের দাগে ফ্রান্সে সন্ত্রাসের শাসন শুরু হওয়ার কারণ ও গুরুত্ব উল্লেখ করো। তো ফ্রান্সের সন্ত্রাসের শাসন শুরু হওয়ার কারণ 1 নম্বর হচ্ছে দেশের বিভিন্ন স্থানে বিপ্লবী শক্তি বিপ্লবকে ধ্বংস করার চেষ্টা করছিল। 2 নম্বর হচ্ছে বিভিন্ন বৈদেশিক শক্তি ফ্রান্স আক্রমণের পরিকল্পনা করছিল। এর গুরুত্ব কি? 1 নম্বর হচ্ছে ফ্রান্সের সন্ত্রাসের শাসনের প্রধান গুরুত্ব হলো এই শাসনের ফলে ফ্রান্সের অভ্যন্তরীণ প্রতি বিপ্লব দমিত হয়। 2 নম্বর ফ্রান্স সাফল্যের সঙ্গে বৈদেশিক আক্রমণ প্রতিহত করতে সফল হয়। ঠিক আছে, এগুলো ছিল গুরুত্ব। এর পরের প্রশ্ন দেখো, গয়ের দাগে নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করে। তো রোবসপিয়ারের মৃত্যুর পর ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসান হলে জাতীয় সভা ফ্রান্সের ডিরেক্টরি শাসন ব্যবস্থার প্রবর্তন করে, কিন্তু এই শাসন ব্যবস্থা নতুন সমস্যার সমাধানের উপযুক্ত ছিল না। ডিরেক্টরি শাসন ব্যবস্থার এই অক্ষমতায় নেপোলিয়ন বোনাপার্টের উত্থানের পথ প্রশস্ত করেছিল। 1793 খ্রিস্টাব্দে ইংরেজদের কাছ থেকে টুলো বন্দরের পুনরুদ্ধার এবং 1795 খ্রিস্টাব্দে উচ্ছৃঙ্খল জনতার হাত থেকে জাতীয় সভাকে রক্ষা তাকে অত্যন্ত জনপ্রিয় করে তোলে। নৈরাজ্য থেকে ফ্রান্সকে রক্ষা করতে নেপোলিয়ন এগিয়ে আসেন এবং জনগণ তাকে বিপুলভাবে সমর্থন করেন। 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর তিনি ডিরেক্টরি শাসনকে উৎখাত করে কনস্যুলেট এর শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। তারপর 1804 খ্রিস্টাব্দে সেনেটের প্রস্তাব মতো গণভোটের মাধ্যমে তিনি নিজেকে ফরাসি জাতির সম্রাট বলে ঘোষণা করেন। ওকে, তারপর দেখো ঘয়ের দাগে টিকা লিখতে হবে এখানে কোড নেপোলিয়ন সম্পর্কে। তো কোড নেপোলিয়ন সম্পর্কে দেখো আমরা লিখছি নেপোলিয়নের উদ্যোগে গঠিত কমিশন 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইন সমূহ রচনা করেন।
এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। কোড নেপোলিয়নে মোট 2287টি মতান্তরে 2281টি আইন ছিল। এই আইনগুলি মূলত 3 ভাগে বিভক্ত ছিল, যেমন হচ্ছে দেওয়ানি আইন, ফৌজদারি আইন আর হচ্ছে বাণিজ্যিক আইন। ওকে, দেখো বৈশিষ্ট্য কী ছিল এই আইনের। কোড নেপোলিয়নের দ্বারা আইনের চোখে দেশের সকল নাগরিকের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা হয়, সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপ ঘটানো হয়, যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হয়, ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়, সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়, ধর্মীয় সহনশীলতার নীতি গ্রহণ করা এবং অপরাধের শাস্তি হিসাবে জরিমানা, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, মৃত্যুদণ্ড প্রভৃতির ব্যবস্থা করা হয়। এই আইনের ত্রুটি কী ছিল? কোড নেপোলিয়নের বিভিন্ন ত্রুটি ছিল। এতে সমাজে নারীদের মর্যাদা হ্রাস করা হয়, স্ত্রীর উপর স্বামীর কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। এরপর দেখো পারিবারিক সম্পত্তির অধিকার থেকে নারীকে বঞ্চিত করা হয় এবং শ্রমিক শ্রেণী তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। এরপর 5 নম্বর দাগে 15টি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো একটি। প্রশ্নের মান হচ্ছে 8 নম্বর। এখানে 6 দাগের প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করুন। তো ভূমিকা দিয়ে আমরা লিখছি, দেখো 1789 খ্রিস্টাব্দে সংঘটিত ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফরাসি দার্শনিকগণ বিভিন্ন লেখনীর দ্বারা রাষ্ট্র ব্যবস্থার ত্রুটিপূর্ণ দিকগুলি দেশের সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। ফলে ফ্রান্সের শোষিত ও অবহেলিত মানুষের মনে বিপ্লবের বীজ রোপিত হয়। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। 1 নম্বর, প্রথম আমরা লিখছি মন্তেস্কু সম্পর্কে। ফরাসি দার্শনিক মন্তেস্কু ছিলেন দেশের বঞ্চিত শ্রেণীর প্রাণপুরুষ। মন্তেস্কু তার দ্য স্পিরিট অফ লজ বা আইনের মর্ম নামক গ্রন্থে সম্রাটের স্বৈরাচারী শাসন ও স্বর্গীয় অধিকার তত্ত্বের তীব্র সমালোচনা করেন। তার পার্সিয়ান লেটার্স বা পার্সিয়ার পত্রাবলী নামে অপর একটি গ্রন্থে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক মন্তেস্কু ফ্রান্সের পুরাতনতন্ত্র, অভিজাততন্ত্র ও স্বৈরাচারী রাজতন্ত্রের কঠোর সমালোচনা করেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থক মন্তেস্কু মানুষের ব্যক্তি স্বাধীনতা রক্ষার উদ্দেশ্যে দেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগকে পৃথক করার দাবি জানান। এরপর আমরা লিখছি ভলতেয়ার সম্পর্কে। ভলতেয়ার ছিলেন ফ্রান্সের অন্যতম দার্শনিক, সাহিত্যিক ও চিন্তাবিদ। তিনি ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের তীব্র নিন্দা করেন। তিনি তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক রচনার মাধ্যমে ফরাসি গির্জার দুর্নীতি ও কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অত্যাচারকে আক্রমণ করেন। তিনি ক্যাথলিক গির্জাকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত বলে অভিহিত করেন। তার 2টি উল্লেখযোগ্য গ্রন্থ হলো কাঁদিদ ও দার্শনিকের অভিধান। এরপর দেখো নাম্বার গ দিয়ে আমরা লিখছি রুশো সম্পর্কে। অষ্টাদশ শতকে ফ্রান্সের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও জনপ্রিয় দার্শনিক ছিলেন জ্যাক রুশো। তিনি তার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সামাজিক চুক্তি গ্রন্থে রাজার ঐশ্বরিক ক্ষমতা যুক্তি সহকারে খণ্ডন করেন। তিনি বলেন যে রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস হল জনগণ, কারণ জনগণের ইচ্ছা অনুসারেই একদিন চুক্তির দ্বারা রাজা শাসন ক্ষমতা লাভ করেছিলেন। তাই রাজাকে যে কোনো সময় ক্ষমতাচ্যুত করার অধিকার জনগণের আছে। তিনি তার অসাম্যের সূত্রপাত গ্রন্থে বলেন যে মানুষ স্বাধীন হয়ে এবং সমান অধিকার নিয়ে জন্মায়, কিন্তু বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা তাকে দরিদ্র ও পরাধীন করে। এরপর আমরা লিখছি উপসংহার। ফ্রান্সে বিপ্লব সংঘটিত হওয়ার ক্ষেত্রে উপরোক্ত দার্শনিকদের অতি নগণ্য অবদান ছিল বলে কোনো ঐতিহাসিক মনে করেন। অবশ্য ঐতিহাসিক রাইকার, সেতোব্রিয়া, টেইন, রুস্তান প্রমুখ ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকা স্বীকার করেছেন। 6 নম্বর দাগে রয়েছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো? এই ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল। তো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কিনা, ফরাসি সম্রাট নেপোলিয়ন বার্লিন, মিলান ও ওয়ারাস, ফতেনব্লু প্রভৃতির ডিক্রির মাধ্যমে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করে বলেন যে ইংল্যান্ডের কোনো জাহাজ ইউরোপের কোনো বন্দরে প্রবেশ করতে পারবে না এবং ইউরোপের কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে পণ্য আমদানি করতে পারবে না। এই নীতি মহাদেশীয় ব্যবস্থা বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম নামে পরিচিত। নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের ভূমিকা কী ছিল? 1 নম্বর, ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি। নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা পরোক্ষে ফ্রান্সের অর্থনীতিরই যথেষ্ট ক্ষতি করে। ইংল্যান্ডের অর্ডার্স ইন কাউন্সিল নামে নৌ প্রতিরোধের ফলে ফ্রান্সের সামুদ্রিক বাণিজ্য যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। ফলে ফ্রান্সে শ্রমিক ছাঁটাই, বেকার সমস্যা প্রভৃতি ভয়াবহ আকার ধারণ করে। এরপর দেখো 2 নম্বরে উপকূল দখল। নেপোলিয়ন জোর করে মহাদেশীয় অবরোধ প্রথা কার্যকর করতে গিয়ে ইউরোপের উপকূল অঞ্চলের প্রায় 2000 মাইল অঞ্চল
দখল করে নেন। এছাড়া বহু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেশ তিনি দখল করে নিলেন। বিভিন্ন দেশে তার বিরুদ্ধে বিদ্রোহ হয়। 3 নম্বর হচ্ছে ব্যয়ভার। মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন যে বিস্তৃত ভূখণ্ড দখল করেন, সেখানে প্রত্যক্ষ দখলদারি চালাতে গিয়ে তাকে সামরিক বাহিনী সহ সর্বত্র ছুটে বেড়াতে হয়। ফলে ফরাসি সেনাদল অত্যন্ত চাপে থাকে এবং বিপুল সম্পদ ব্যয় হয়। 4 নম্বর হচ্ছে রোম ও ইংল্যান্ডে অসন্তোষ। রোম ও ইংল্যান্ড মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন সেখানে হস্তক্ষেপ করেন। তিনি রোমের শাসক পোপকে সিংহাসনচ্যুত করে তাকে বন্দী করলে খ্রিস্টান ক্যাথলিক জগৎ প্রচণ্ড ক্ষুব্ধ হয়। ইংল্যান্ডের শাসক লুই নেপোলিয়নের ভাতা তাকে সিংহাসনচ্যুত করে হল্যান্ড দখল করেন। হল্যান্ডের শাসক লুইকে সিংহাসনচ্যুত করে হল্যান্ড দখল করে। এরপর গ নম্বর দাগের প্রশ্ন হচ্ছে, দেখো ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। তো ফরাসি সংবিধান সভার কার্যাবলী। ফরাসি সংবিধান সভা ফ্রান্সের নতুন সংবিধান রচনার মাধ্যমে বিভিন্ন সংস্কারমূলক কার্যাবলী সম্পাদন করেছিল। সেগুলি নিম্নে আলোচনা করা হলো। নাম্বার ক, সামন্ত প্রথার বিলোপ সাধন। ফরাসি সংবিধান সভা 1789 খ্রিস্টাব্দের 4 আগস্ট এক ঘোষণার মাধ্যমে ফ্রান্সের সামন্ত প্রথার বিলোপ সাধন করে। এছাড়া সামন্ত কর, বেগার শ্রম প্রভৃতিরও বিলোপ সাধন করতে সমর্থন হয়েছিল। নাম্বার খ, ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। 1789 খ্রিস্টাব্দে 4 আগস্ট সামন্ত প্রথার বিলোপ সাধনের পর 26 আগস্ট ফরাসি সংবিধান সভা ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করে। এই ঘোষণায় বলা হয় যে স্বাধীনভাবে বাঁচা মানুষের জন্মগত অধিকার আইনের চোখে সবাই সমান ইত্যাদি। তারপর দেখো নাম্বার গ দিয়ে আমরা লিখছি শাসনতান্ত্রিক সংস্কার। শাসনতান্ত্রিক ক্ষেত্রে সংবিধান সভা যেসব সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেছিল তা হলো ফ্রান্সের রাজার ক্ষমতা অনেকাংশে খর্ব। 1 নম্বর হচ্ছে ফ্রান্সের রাজার ক্ষমতা অনেকাংশে খর্ব হয়েছিল। 2 নম্বর হচ্ছে শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগকে পৃথক করা হয়। আর 3 নম্বর সমগ্র ফ্রান্সকে 18টি বিভাগ বা ডিপার্টমেন্টে বিভক্ত করা হয়। 4 নম্বর হচ্ছে প্রতিটি প্রদেশকে আবার জেলা, ক্যান্টন বা কমিউনে ভাগ করা হয়। ওকে, তো নেক্সট দেখবো আমরা পরের প্রশ্ন। পরের পয়েন্টে দেখবো আমরা কী লিখবো। ঘ দিয়ে লিখছি অর্থনৈতিক সংস্কার। ফরাসি সংবিধান সভা কিছু অর্থনৈতিক সংস্কার সাধনও করেছিল, যেমন হচ্ছে নাম্বার 1, ফ্রান্সের গির্জাগুলির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা। নাম্বার 2 হচ্ছে ফ্রান্স জুড়ে একই ওজন, মাপ ও শুল্ক ব্যবস্থা চালু করা হয়েছিল। নাম্বার 3, ফ্রান্সে অ্যাসাইনেট নামক এক ধরনের কাগজি মুদ্রার প্রচলন করা হয়। এরপর দিয়ে লিখছি বিচার বিভাগীয় সংস্কার। বিচার বিভাগের ক্ষেত্রেও ফরাসি সংবিধান সভা বেশ কিছু সংস্কার সাধন করেছিল। সেগুলি হচ্ছে 1 নম্বর আইনের চোখে সবাই সমান, এই নীতি চালু করা। 2 নম্বর হচ্ছে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের অধিকার স্বীকৃত হয়। 3 নম্বর হচ্ছে নির্বাচনের মাধ্যমে বিচারপতি নিয়োগের পদ্ধতি চালু করা হয়। এরপর 4 নম্বর হচ্ছে এছাড়াও বিচারপতিদের নিয়মিত বেতন প্রদানের ব্যবস্থা করা হয়। ওকে, তো এই ছিল দেখো তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালের ইতিহাস বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করো এবং প্র্যাকটিস করো। এটা 2 নম্বর সেট আমি তোমাদের দিলাম। এরপর আরও কয়েকটি সেট দেবো, টোটাল 4-5টি সেট দেওয়া হবে। এই 4-5টি সেট তোমরা প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন পাবে। ওকে, আর যদি এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফগুলো তোমরা পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলে তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। তো অ্যাপটি ইনস্টল করার পর তোমরা রেজিস্টার করে নেবে। এখানে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট হচ্ছে নিজের পশ্চিমবঙ্গ দেবে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল লিখবে, এবং সিটি হচ্ছে নিজের এরিয়ার নামটা দেবে, নিজের এলাকার নাম, তারপর নিজের মতো একটা পাসওয়ার্ড তৈরি করে এখানে দেবে, এবং তারপর রেজিস্টার করবে। পরের বার লগ ইন করার সময় এই সেম মোবাইল নাম্বার আর সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। আর যারা আগের থেকে অ্যাপটিকে ইনস্টল করে রেখেছে তারা অ্যাপটিকে আপডেট করে নেবে একবার। ওকে, এবং এখান থেকে অবশ্যই অ্যাপটিকে একটা 5 স্টার রেটিং দিয়ে এখানে তোমরা পোস্ট করে দেবে, ঠিক আছে। দেখো আমি তোমাদের অ্যাপটিকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপটিকে ব্যবহার করবে। ওপেন করার পর তোমাদের প্রথমে স্ট্রিমগুলো সিলেক্ট করতে হবে। স্ট্রিম সিলেক্ট করার জন্য এই যে সবার উপরে এখানে ক্লিক করবে। এখানে ট্যাপ করার পর এখানে দেখো আমার সবগুলো সিলেক্ট করা আছে। তোমাদের ক্ষেত্রে এরকম সবগুলো সাদা থাকবে সবগুলো, তো তোমরা কী করবে, এইভাবে সবগুলোকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আমি ক্লাস 9-এরটা দেখতে চাইছি, তো শুধু আমি ক্লাস 9-এর কোর্সটাকে সিলেক্ট করছি। তোমরা কী করবে, এই সমস্তগুলোই কিন্তু সিলেক্ট করে রাখবে, তাহলে কী হবে, সমস্ত ক্লাসের কোর্সগুলো তোমরা দেখতে পাবে। আমি সবগুলো সিলেক্ট করলাম, ঠিক আছে। সবগুলো সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করলাম এবং ইয়েস বাটনে ক্লিক
করে দিলাম। দেখো সবগুলো সমস্ত কোর্সগুলো আমাদের চলে আসবে। তো এখানে রয়েছে অল কোর্স, এখানে রয়েছে ফ্রি ভিডিওস, এখানে রয়েছে ফ্রি কোর্স, এখানে রয়েছে ইবুক থাকবে, এখানে ডেইলি কুইজ থাকবে, এখানে থাকবে হচ্ছে পেড কোর্স, মাই পেড কোর্স। তুমি যে কোর্সটা পারচেস করবে সেটা এখান থেকে দেখতে পাবে, এখানে ট্যাপ করলে, ঠিক আছে। এরপর নিচে দেখো এগুলো হচ্ছে পেড কোর্স রয়েছে। তো এখানে এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা তোমরা এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করে কেটে দেবে। এরপর দেখো এইগুলো আমাদের পেড কোর্স যেগুলো সেগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো যে কোনো ক্লাসে তুমি পেড কোর্স এখান থেকে চাইলে নিতে পারো। তো ক্লাস 9-এর যে কোর্সটা রয়েছে আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো ক্লাস 9-এর যদি কোর্সটা তোমরা নিতে যাও তাহলে তোমরা কী করবে, এখান থেকে দেখো আমি এই যে ক্লাস 9-এর কোর্স এটা রয়েছে, ডিটেলসটা দেখতে চাইলে তোমরা এখানে বাই নাও অপশন দেওয়া আছে, 299 দেওয়া হচ্ছে এগুলো সমস্ত কিছু। তো বাই নাওতে ক্লিক করে তোমরা এটা বাই করতে পারো, অনলাইনে পেমেন্ট করতে হবে। আর অথবা যদি তোমার এটা ডিটেলস দেখতে চাও তাহলে কী করবে, এই যে প্লে লিস্ট অপশানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে সমস্ত ডিটেলসগুলো চলে আসবে। তারপর এখান থেকেও তোমরা বাই করতে পারো। দেখো এখানে যে কন্টেন্ট যে নামক অপশানটা দেওয়া আছে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে দেখো তারপর ক্লাস 9 ফার্স্ট ইউনিটের 2026 যেটা দেওয়া আছে এখানে ক্লিক করবে। তারপর দেখো সমস্ত সাবজেক্ট ওয়াইজ এখানে চলে এসছে, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ইংলিশ এবং ফিজিক্যাল সায়েন্সের কিছু কিছু যে মডেল কোশ্চেন পেপার সেগুলো দেওয়া থাকবে। তো যে কোনো ক্লাস যে কোনো সাবজেক্টে যদি তোমার যে কী কী কন্টেন্ট রয়েছে সেগুলো দেখতে চাও তাহলে কী করবে, যেমন আমি বাংলাতে ক্লিক করলাম, প্রথমে রয়েছে পিডিএফগুলো দেখো রয়েছে পরপর চলে আসবে এখানে সমস্ত কিছু, ঠিক আছে। গল্প, কবিতা, নাটকের যে প্রশ্নোত্তরের পিডিএফ দেওয়া থাকবে, বোমজাতির ডায়েরি থেকে দেওয়া রয়েছে, এখানে ভাব সম্প্রসারণ রয়েছে, তারপর মডেল কোশ্চেন পেপারের সেট রয়েছে উত্তর সহ, এবং প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। এগুলো তোমরা কী করে এখান থেকে ক্লিক করে কিন্তু তোমাদের প্রথমে বাই করতে হবে। তারপর এখান থেকে তোমরা পিডিএফগুলো এখানে কিন্তু খুলে যাবে, দেখতে পারবে, অথবা তোমরা চাইলে ডাউনলোড করে নিয়ে সেগুলো প্রিন্ট আউটও করে নিতে পারবে। এবং তারপর দেখো এখানে ভিডিওসগুলো রয়েছে, ভিডিওসগুলো চাইলে তোমরা এখান থেকে দেখতে পারো, এখানে কোনো অ্যাড আসবে না, অ্যাড ছাড়াই দেখতে পারবে, ঠিক আছে। তো যে কোনো ক্লাসের যে কোনো কোর্স তোমরা এখান থেকে পারচেস করতে পারো, অথবা যে ফ্রি কোর্সগুলো রয়েছে সেই ফ্রি কোর্সগুলো তোমরা চাইলে ব্যবহার করতে পারো। ওকে, তো আমি তোমাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিলাম কীভাবে তোমরা অ্যাপটিকে ব্যবহার করবে। যদি তোমরা আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ওকে, আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।